বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বাধীনতা বিরোধী চক্র বিরোধী দলের আসনে। ফ্যাক্ট চিটার গুলোর কাজ হচ্ছে এগুলো হচ্ছে জামাতকে সাপোর্ট দেওয়ার জন্যই হয়েছিল। আবার এরা যাদেরকে সঙ্গী করেছিল তাদেরকে যে না রাখলো, প্রধান যে দুইটা জোটের কথা যদি বলেন আপনার, বিএনপি জোট আর জামাত জোট। বিএনপি জোটে যারা ছিল তারা এমন সিগনিফিকেন্ট কেউ ছিল না, এগুলো একটা জিরো টাইপ পার্টিগুলো ছিল। এগুলা জোটে না থাকলে ওদের বিএনপির কিছু আসতে যাইতো না, কিন্তু বিএনপি তাদেরকে জোটে নিয়েছে কারণ 17 বছরের সংগ্রামে এদের অনেকেই বিএনপির সঙ্গে ছিল, রাজপথে ছিল। সেই সম্মানটুকু তাদেরকে দিয়েছে এবং জোট সঙ্গী করে তাদেরকে ইলেক্টেড করে এনেছে অনেককে, কয়েকজনকে আবার নিজের জোটের মধ্যে এই দলের মধ্যে নিয়েছিল, যেহেতু চূড়ান্তভাবে জিতবে কিনা এই শঙ্কা ছিল। তো যাই হোক, তো তারা তাদেরকে নিয়েছে এবং সম্মান করে মন্ত্রিসভায়ও রেখেছে। এদিক থেকে তো তারা সম্মান করেছে এবং এটা বৃহত্তর চিন্তায় যে এক ফোল্ডারে থাকবো, আমরা একসঙ্গে রাজনীতি করবো। এবং ভেরি রিসেন্টলি প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে আবার ডেকেছেন, আবার নৈশভোজ করেছেন, তাদের মধ্যে আবার কথাবার্তা হয়েছে। এটা ওই ধারাবাহিকতারই একটা অংশ আমরা ধরে নিতে পারি। জামাত জোটের যেটা ছিল সেটা হচ্ছে যে ইসলামিস্ট ভোটগুলো এক পাল্লায় আনা, এক জায়গায় আনা। সেই জায়গায় তারা চেষ্টা করেছিল, সেটা শেষ দিকে এসে সফল হয়নি, কারণ তাদের সাথে মতের মিল ছিল। শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলটা ছিল, তাদের সাথে তাদের অনেক কিছুতে মিলে নাই এবং রাজনীতিগতভাবে মিলে নাই, মতাদর্শগত যে সংঘাত ছিল সেটাতেই তারা পরবর্তী আলাদা ইলেকশন করেছেন। সেদিক থেকে ইসলামী ঐক্যজোট এটা সঙ্গী না হওয়াতে মানে ইসলামী ভোটগুলো এক বাক্সে যাওয়ার সেই চিন্তাটা বাদ গেছে। মাঝখান দিয়ে এনসিপি, যারা এই গণ অভ্যুত্থানে বড় একটা ভূমিকা রেখেছিল, যাদেরকে বলা হয় যে তারাই বড় ধরনের আন্দোলন করেছিল এবং তারা একটা সম্ভাবনাময় একটা ভালো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াচ্ছিল তরুণদের। পার্লামেন্টে কয়টা সিট পাবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ তাদের সাংগঠনিক দক্ষতা ওইভাবে গড়ে ওঠেনি মাঠ পর্যায়ে। এবং সেই চিন্তা করে তারা যখন গেল 6-7টা, জামাত ছাড়া তাদের কোনো গতি আসলে কেন ছিল না আপনার কাছে কি মনে হয়? গতি ছিল না, ওইটা বললাম, তাদের সাংগঠনিক ভিত্তি ছিল না। তাদের হয়তো সমর্থক আছে 2-4 জন, কিন্তু সেটাকে যে ভোটে রূপান্তর করবে সেটা একটা কাঠামোগত যে রাজনৈতিক দক্ষতা যেটা থাকার কথা, তাদের তো সেটা নাই। তারা তো ছাত্র অবস্থা থেকে রাজনীতি শুরু করলো, 3 দিন হয় নাই, এর মধ্যে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ শুরু হয়ে গেল। অভিযোগগুলোর যে অসত্য ছিল তাও না, এরা লুটপাট এবং রাজনীতিতে হয়ে গেছিল, মববাজি করেছিল, নানা অভিযোগ ওদের বিরুদ্ধে। সবচেয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগটা বেশি ছিল। তারা কি থেকে কি হয়ে গেছিল। তো এত কিছুর পরে আবার ইলেকশনের পরেও তো আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে চলে গেছে যারা ক্ষমতায় নেই, বিশেষ করে আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ ছিল এনসিপির উপর, এখনো আছে। তো সেই ক্ষোভের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি যে দেশে বিদেশে সবখানে চলতেছে। এদেরকে যেখানে পায় সেখানে আওয়ামী লীগ আক্রমণ করছে। এরা আওয়ামী লীগকে 2 বছর ধরে আক্রমণ করে আসছে এবং আওয়ামী লীগের অনেকের বাড়িঘর পুড়ে দিয়েছে, অনেকে জেলে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে। তো আওয়ামী লীগ সেই ক্ষোভ থেকে, তাদের উপর যে ক্ষোভটা ছিল সেটা যদি তারা সরকারি ফোল্ডারে থাকতো তাহলে কিন্তু তারা অনেক সেফ থাকে। কিন্তু সেই জায়গায় তারা যদি বিরোধী দলের ফোল্ডারেও না থাকে তাহলে তো আরো নিঃস্ব হয়ে যায়, সেক্ষেত্রে তাদের উপর আক্রমণের সম্ভাবনা আরো বেড়ে যায়। 24-এ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যারা প্রধান ভূমিকা রেখেছিল এদের অনেকেই একসময় ছাত্র শিবির করত এবং জামাতের সাথে এদের উঠাপাশা ছিল, লিঙ্ক ছিল। সে আন্দোলনেও তারা একসঙ্গে পরামর্শ নিয়েছিল, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছিল। তো সার্বিকভাবে ওরা ভেবেছে যে জামাতের সাথে তাদের একটা আত্মিক রিলেশন আছে। জামাত তাদেরকে নিয়েছে যে আমাদের সাংগঠনিক ভিত্তি আমাদের এনাফ, সো আমরা এদেরকে রাখবো। কিছু কাজ আমরা জামাত যে রাজনৈতিক দল হিসেবে যে সংগঠিত যে জিনিসটা, এবং তাদের যে বাইরে একটা ফেজ, ভিতরে যাই থাকুক, বাইরে যে একটা ভালো মানুষ সুলভ আচরণ তারা মানুষকে দেখাতে যায়, তো সেই জায়গায় এমন কিছু কাজ আছে যেটা ওরা করতে পারে না। মফগিরি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ধমক দিতে পারে না।
এগুলোর জন্য লাঠিয়াল হিসাবে তাদের এনসিপিকে দরকার ছিল। সো এনসিপিকে তারা তাদের পোলারে নিয়েছে যে যেটা আমরা করতে পারবো না সেটা তোমাদেরকে দিয়ে করাবো, মানে হচ্ছে যে নুইসেন্স ক্রিয়েট করার একটা পার্টনার হিসাবে তারা নিয়েছে এনসিপিকে। এবং নুইসেন্সের একটা ভ্যালু আছে, সেটা জামাত এদেরকে দিয়ে কাজ করায়। যে সেটা হয় আমি জানি না এনসিপি হয়তো বুঝে কি বুঝে না, বা না বুঝলেও সেটা তারা তাদের মতো করে চিন্তা করে। এই দিস ইজ দ্য থিং। এই জন্যই একটা জোট হয়েছিল ইলেকশনের পরেও। যে আপনি যেটা প্রশ্ন করলেন যে সেটা কি শুধু ইলেকশনের জন্য, তাদের জামাতের বি টিম হিসাবে আছে, জামাতের বি টিম, সি টিম, ডি টিম আরো বহুত আছে। এই যে এবি পার্টি আরো কতগুলো দেখবেন, খুচরা খুচরা অনেকগুলো আছে, ইনকিলাব মঞ্চ, এগুলো আর কতগুলো হচ্ছে, তৌহিদি জনতা, এগুলো হচ্ছে এগুলো কতগুলো মঞ্চ খুলে রেখেছে। এই মঞ্চগুলোর উদ্দেশ্য হচ্ছে যে জামাতের প্রপাগান্ডা করা, জামাত নাম না দিয়ে। এবং এদের বটবাহিনী পালা, এদের আরেকটা উইং আছে বটবাহিনী, এদের আর কতগুলো আছে ফ্যাক্ট চেকার, কতগুলো আছে আমি নাম বলতেও পারবো না। এগুলো ফ্যাক্ট চেকার নাম দিয়ে এরা কতগুলো পাতা খুলেছে ফেসবুকে, এবং শখানেক ফেসবুক আছে। এগুলা এদের কাজ হচ্ছে যে জামাতের প্রপাগান্ডা তৈরি করা এবং জামাত বিরোধী যারা আছে তাদের নামে নিউজ করা, তাদেরকে মেলাইন করা। এদেরকে ফ্যাক্ট চেকার না বলে এখন পাবলিক ফ্যাক্ট চিটার বলে। এই ফ্যাক্ট চিটারগুলো এই জামাতের ফান্ডেই চলে। এবং এগুলো দ্য ডিসেন্ট একটা নাম আছে, দ্য ডিসেন্ট, রিউমার স্ক্যানার, আরও কতগুলো আছে, বাংলা লেন্স। মানে আপনি দেখবেন প্রতিদিন একটা না একটা আছে। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এগুলাই। এবং এই পেজ খুলে আমার কথা পছন্দ হচ্ছে না, আপার কথা পছন্দ হচ্ছে না, আমাদের বিরুদ্ধে নিউজ করা। এদের অন্য কোনো কাজ নাই, এরা কোনো ফ্যাক্ট চেক বা কিছু নাই। কিংবা আপনি বা আপা তাদের মানে না, আমরা দুজন আছি বলে আমাদের উদাহরণ দিচ্ছি। এদের মেইন উদ্দেশ্য হচ্ছে জামাত নেতাদের কোথায় কোন অপকর্ম ধরা পড়ছে সেগুলোকে ছাপা, মানে এগুলাকে ঢাকা, এগুলো সাফাই গাওয়া। আজকে দেখেন যে সাতক্ষীরায় যে ঘটনাটা ঘটলো, এই জামাত নেতার বিরুদ্ধে কিন্তু যে এত কেলেঙ্কারি, এটা নিয়ে তাদের দুইটার বেশি দেখবেন না কিছু। কিন্তু এটা যদি আজকে আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতার যদি হইতো, এমপির হইতো, তাহলে দেখতেন 1000 কাহিনী বেড়েছে, ফ্যাক্ট চেক বের হচ্ছে 1000। সো এই ফ্যাক্ট চিটারগুলোর কাজ হচ্ছে, এগুলো হচ্ছে জামাতকে সাপোর্ট দেওয়া এবং জামাতের অপকর্ম ঢাকার একটা টুলস হিসাবে ব্যবহার হওয়া। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে জামাত এগুলো খুলে রেখেছে। জামাত খুব মানে সুপরিকল্পিতভাবে আমরা আমাদের উইং রাখবো একদম জামাতে ইসলামী, আসলে এই বিষয়টিতে মেইন ফোল্ডারে আমরা জামাতে ইসলামী, আর আমাদের ছদ্মবেশী আমাদের গুপ্ত সংগঠন থাকবে আরো সখানে। এই গুপ্তরা আমাদের জন্য কাজ করবে। ধন্যবাদ। আসি আলোচনার মধ্যে তো আসলে 11 দলীয় ঐক্যের কথা উঠেই এলো, যেমনটি জনাব আনিস আলমগীর বললেন। শুধু আনিস আলমগীর সাহেবই নয়, অনেকেই কিন্তু আসলে বলছেন যে 11 দলীয় ঐক্যে এনসিপি রয়েছে, এবি পার্টি রয়েছে, আপনি বললেন যে ইনকিলাব মঞ্চ রয়েছে, তৌহিদি জনতা আছে। জি, তো এই আলোচনার মাঝে উঠে এলো যে এটি আসলে জামাতের বি টিম বা বি টিম হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে তাদের নিজেদের পরিচয় গড়াটা তো খুবই গুরুত্বপূর্ণ। তারা আসলে এই নিজস্ব পরিচয় বা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পারবে কিনা, সেটি আসলে কতটুকু চ্যালেঞ্জিং হবে, বাদেও হবে কিনা, এটা হচ্ছে ওদের রাজনৈতিক পলিসি। এটাই যে গুপ্তচর বৃত্তি। গুপ্তচর বৃত্তিটা কি, যে নিজের একটা অস্তিত্ব আছে, দলীয় চেতনা আছে, সেই দলের কাছে দলের কর্ম, সেই দলের অনুমতি সাপেক্ষে এবং তাদের দল দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে অন্য দলের ভিতরে ঢুকে বিশ্বাস এবং বিশ্বস্ততা দুটোই অর্জন করে তাদের দলের, মানে যেই দলে ঢুকেছে সেই দলের গোপন তথ্যগুলা তাদের দলে সরবরাহ করা, এবং যেই দলে ঢুকেছে গুপ্তচর বৃত্তি করার জন্য তাদেরকে মিসগাইডেড করা, তাদেরকে একটা প্রবলেমে ফেলা। এই মোটিভেশন, এই নির্দেশনা নিয়ে কিন্তু তারা এই গুপ্তচর বৃত্তির ভিতরে আসে। স্বাভাবিক কারণে এটা তো তাদের দলীয় পারপাস সার্ভেরই একটা অংশ। এবং তারা যেহেতু সবাই বেতনভোগী কর্মচারী এবং তারা প্রত্যেকেই তাদের ওই তোলা টাকা যেগুলো আছে, ইয়ানত বলেন, হাদিয়া বলেন, বায়তুল মাল বলেন, ওয়াজ নসিহত করে যে টাকা পয়সাগুলো পায়, কি এরা যখন এদের প্রতিষ্ঠানে চাকরি পায়, দলের কাজ করার জন্য একটা তাদের বেতনের অংশ, তারা আবার বেতনটাও পাচ্ছে দল থেকে, আবার বেতন থেকে দলেরকে একটা অংশ দিতে হচ্ছে। অতএব স্বাভাবিক কারণে এই গুপ্তচর বৃত্তিটা তাদের একটা রাজনৈতিক কৌশল হিসেবে, তারা নতুন না। আপনি ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, এবং তারাও কিন্তু নারীদেরকে নির্যাতন করত,
সেই নির্যাতনকারী সেই ব্রিটিশদের উপনিবেশবাদের পক্ষেও কিন্তু এদের ভূমিকা ছিল। ভারতকে অন্ততপক্ষে, আর যাই হোক মুসলমানরা সেখানে সংখ্যালঘু, যেদিন থেকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত ছিল তখন কিন্তু মুসলমানরা নির্যাতিত ছিল, তখনও তারা ভারতের পক্ষে থাকলো। আবার যখন বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব আর পশ্চিমবঙ্গ ভাগাভাগি হতে গেল, তখন তারা পাকিস্তানের পক্ষ হলো, বাংলাদেশের বিরোধিতা করলো। এরা সবসময় যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে, এবং এরা অলওয়েজ ক্ষমতার ভিতরে থেকে ক্ষমতা প্রভোগ করাটা এদের একটা মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে তারা এখন বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূস সাহেব প্রথম তাদেরকে একটা আনুপাতিক ভোট কালেক্ট করে দিয়ে বিরোধী দলে ক্ষমতার শেয়ার, যাতে বিএনপি তাদের কাছে মাথা নত করে থাকে এবং তারা বিএনপিকে এই সমস্ত বিশৃঙ্খলার ভিত্তিতে বাধ্য করে তাদের সুযোগ সুবিধাগুলো নেওয়ার। এই প্রবণতাটা তাদের ভিতরে যেদিন থেকে তারা বিরোধী দলের পার্লামেন্টের এমপি হিসেবে সংসদে গেছে, আমি সেদিন থেকে পর্যবেক্ষণ করছি, অবলোকন করছি। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আপনি আমাদের জোটের শরিক দলের যে কথাগুলো তুললেন, এখানে জোটের শরিক দল হিসেবে আন্দোলন কিংবা ভোটের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, কিন্তু ভোটের ক্ষেত্রে যে সমস্যাটা হলো, জামাত ইসলাম যেখানে জোট হয়েছে সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছে, আপনারা দেখেছেন। কিন্তু তড়িঘড়ি করে রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা ব্যতিরেকেই শুধু এনসিপি জামাতকে বেনিফিট দেওয়ার জন্য ডক্টর ইউনূস নির্বাচন কমিশনকে দিয়ে দেখেন জোটের প্রতীক নিতে পারবে না। যাচ্ছার কোন এখানকার জোটের বড় দল হচ্ছে বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে সাইফুল ভাই যদি কারোর মাজারে ভোট করতো নিশ্চয়ই রেজাল্ট আসতো, কিন্তু যখন উনার প্রতীক নিয়ে উনি ভোট করতে গেলেন তখন আলটিমেটলি দাঁড়িপাল্লার প্রতীকটা 86 সাল থেকে যখন নির্বাচন করছে এরশাদের আমল থেকে সেখানে পরিচিত থাকার কারণে আমরা বিএনপি স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় গেল, দেওয়ার কারণে ফেল করলো। এতে একটু মনোমালিন্য, কষ্ট, দুঃখ, কিন্তু মনোমালিন্য করার আগে আসলে ভোট করার আগেই চিন্তা করা দরকার ছিল যে যারা দলীয় প্রতীক নিয়ে তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করছে, রেজাল্ট যে আসতেও পারে নাও আসতে পারে, এটা মেনে নিয়ে তাদের ভোট করতে হতো এক। আর দ্বিতীয়ত বিএনপি ক্ষমতা যাওয়ার সাথে সাথে ন্যাশনাল ইস্যু, তেলের ইস্যু, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অর্থনৈতিক যে দেউলিয়াত্ব পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এগুলো নিয়ে চিন্তা চেতনা এবং মানে রিসেন্ট ক্রাইসিস সিচুয়েশনগুলো মোকাবেলা করতে যে জোটের সাথে একটু যোগাযোগের শূন্যতা হয়েছিল। রহমান সাহেব আলাপ আলোচনা করে নিজেদের ভিতর সেই যতটুকু 5 মাসে গ্যাপ হয়েছে সেটা উত্তরণ করা, এবং গ্যাপ যে ইচ্ছাকৃত না, রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে সম্ভবপর হয়নি, সেটা উনি বোঝাতে সক্ষম হয়েছেন, এবং হৃদ্যতাপূর্ণ পরিস্থিতিতেই কিন্তু জোটের মিটিংটা হয়েছে। এখন আপনি এনসিপিকে নিয়ে যে কথাটি বললেন যে বিএনপির সাথে কি জোট হতে পারতো না, বিএনপির সাথে এনসিপির জোট নিয়ে তারা বার্গেনিং যেটা করেছে আর্টিফিশিয়াল বার্গেনিং, কারণ তারা তো জামাতের প্ল্যাটফর্ম, এবং এখানকার অধিকাংশ ছেলেরাই ইসলামী ছাত্র শিবির থেকে আসা এবং আলিয়া মাদ্রাসা ওরিয়েন্টেড। এদের SARS খতিয়ান যদি আপনি দেখবেন এরা বাইবর্ন শিবির, 15 বছর ছদ্মবেশী আওয়ামী লীগ গুপ্ত হিসেবে ছিল, এবং ওইখানে থেকে আওয়ামী লীগের সুবিধাভোগী বেনিফিশিয়ারি তারা অনেককে নির্যাতন করেছে, আবার তারা এখন নির্যাতিত হিসেবে আত্মপ্রকাশ করছে, এবং তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এবং অপকর্মের অংশ শরিক হওয়ার সাথে সাথে তারা তাদের সংগঠনটাকে আবার নিরাপদভাবে নীরবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার আবার সুযোগটাও তারা দিয়েছে, যে তারাই নেতৃত্বে আওয়ামী লীগের ছিল। স্বাভাবিক কারণে এরকম ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড যখন একটা ব্যক্তির একটা রাজনৈতিক সংগঠন ভূমিকা থাকবে, তাহলে এমন কোন জায়গা আছে যে তারা নাই? এইরকম ভাবে সব জায়গাতেই তারা বিছায় আছে, এবং সব জায়গার তথ্যগুলো তাদের কাছে আছে, এবং সব জায়গায় পরোক্ষভাবে তারা একটা ভূমিকা রাখতে পারছে, এবং সব জায়গায় তারা একটা প্রেশার গ্রুপ হচ্ছে, এবং তাদের দলটাকে তারা যত স্মুথলি চালাচ্ছে অন্য দলগুলোকে স্মুথলি সেভাবে তারা চালাতে পারছে না। তো এখন এই যে মাসুদ কামাল সাহেবের একটা টক শো আমি শুনলাম যে অধিকাংশ মন্ত্রীদের APS হচ্ছে জামাত সমর্থিত, প্রায় 80%। উনি তথ্যটা সংখ্যা হিসেবে দিচ্ছেন, ব্যক্তিদের নাম উল্লেখ করে দেননি। এখন এই তথ্যটা সত্য মিথ্যা আমি জানি না, যদি সঠিক হয়ে থাকেন, উনি যেহেতু সাংবাদিক মানুষ, তাহলে এটা তো একটা ভয়াবহ চিত্র। এবং আপনি চিন্তা করেন যে এইভাবে গুপ্ত রেখে
প্রত্যেককে একটা ক্ষতির দিকে এবং অস্থিতিশীল বাংলাদেশের দিকে তারা কিন্তু বাংলাদেশকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বিভীষিকা পূর্ণ ভবিষ্যৎকে আমন্ত্রণ জানাচ্ছে, যেটা আমাদের 18 কোটি মানুষের জন্য কিন্তু একটা ক্ষতিকর এবং একটা চিন্তা চেতনার একটা ব্যাপার, এবং এটা খুব আতঙ্কের একটা বিষয়। কিন্তু এখন তারপরে আপনি যে কথাটি বললেন ওই যে পুরো এমপিটিকে নিয়ে, এখানে হয় কি, জামাত ইসলাম যেহেতু ধর্মভিত্তিক দল বলে দাবি করে থাকে এবং দোজক বেহেশত এরা বরাদ্দ করে থাকে, এই বিষয়ে আপা একটু পরে কথা বলবো। আচ্ছা, আমার এই আচ্ছা। বিষয় নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, তবে এই আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়ে আবার একটু যেতে চাই। সেটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সেটি নিয়ে কথাও চলছে। অনেকে বলছেন যে আসলে শরীকদের অভিমান ভাঙানো হলো, আবার অনেকে বলছেন যে এটি সৌজন্যতার খাতিরে করা হয়েছে। জনাব আনিস আলমগীর, আপনার কি মনে হচ্ছে যে আসলে কি সৌজন্যতার খাতিরে নাকি অভিমান ভাঙানো হলো? প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনকালীন জোটের যে নেতা তাদেরকে যে সম্প্রতি নৈশভোজে দাওয়াত দিলেন, এটা দুইটাই আপনি যেটা বললেন, একটা সৌজন্যতা আর একটা অভিমান ভাঙানো। অভিমানটা হচ্ছে যে ভাই আপনারা 5 মাস হয়ে গেছে, ইলেকশনের আগে তো আমরা আপনাদের সাথে কাছাকাছি বসতে পারতাম, এখন আপনারা ক্ষমতায় চলে গেছেন, আমাদেরকে তো একটু দেখেন, একদিন দাওয়াতও তো দিলেন না, আমরা তো মন্ত্রী হতে পারি নাই বা এমপি হতে পারি নাই অনেকে, তো দেখা সাক্ষাৎ তো হতেই পারে, এবং আমরাও যে একটা পাওয়ারফুল জোটের সদস্য, আমরা যে ক্ষমতাসীন জোটের সদস্য সেটা তো মানুষ জানুক। এদিক থেকে তাদের একটা অভিমান থাকতে পারবে, এবং সেই অভিমানে উনি সবাইকে দাওয়াত দিয়েছেন, যথাযথ খাওয়া দাওয়া হয়েছে। এই কৌশলে কি ক্ষত সারানো সম্ভব কিনা? সম্ভব নয় কেন? কারণ আপনার দেখা সাক্ষাৎ হলে মানুষের যে মনের ভিতরে যে ক্ষোভ থাকে, ক্ষোভটা স্বাভাবিকভাবে প্রশমিত হয় যদি কোনো কারো ক্ষোভ থেকে থাকে। আর আর অন্য দিক দিয়ে চিন্তা করলে আপনি সৌজন্যতা তো অবশ্যই, এটা একটা, উনি ক্ষমতায় গিয়েছেন, এদের সৌজন্য হিসাবে তাদেরকে ডেকেছেন, সৌজন্যতা দেখিয়েছেন, যথাযথভাবে সম্মান করেছেন, এবং আমি দেখেছি যে এদের অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে দাওয়াত পেয়েছে, সেটাও দেখিয়েছেন। সো এই সৌজন্যতা উনি ভালোভাবে দেখিয়েছেন, এবং আপনি সৌজন্যতার আরও হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোকে উনি দাওয়াত না দিলে কি আসে যায়? কারণ এদের এদের এক এদের ক্ষমতায় যাওয়ার মতো বা জিতে আসার মতো কারোই এককভাবে ছিল না। একটারও ছিল না, একটাও ছিল না। জামাত সাথে যখন জোট করেছিল, বলা যেতে পারে জামাতই একমাত্র জোট ছিল ইয়েতে বিএনপির সঙ্গে, যারা ক্ষমতায় যাওয়ার হ্যাঁ? কিছু ফিক্সড ভোট, ফিক্সড এলাকা ভোট ছিল, ছিল, তাদের অনেক প্রার্থী ছিল জিতে আসার মতো এককভাবে। কিন্তু বিএনপি জোটে যারা আছে তাদের এক ধরনের ক্ষমতা না। এগুলো সব আমি আরেকটা জায়গায় বলেছিলাম যে এগুলার অনেক দল এমনও আছে যে জামাতের সাথেও আছে একই স্টাইলে, যেগুলোর কারফিউ ভাঙার ক্ষমতা আছে, কিন্তু ইয়ে নাই, 144 ধারা ভঙ্গের ক্ষমতা নাই। 144 ধারা ভাঙতে হলে 4 জন লাগে। সো এগুলা এমন এমন পার্টির নেতারা, এগুলাতে ইউনূস থেকে শুরু হয়েছে। ইউনূস যে আপনার ওই যে সংবিধান সংক্রান্ত যে জুলাই সনদ তৈরি করছিল, তখন থেকে এইসব খুচরা পার্টিকে দাওয়াত দেওয়া শুরু করলো। হ্যাঁ, তো বাংলাদেশে এই সমস্ত খুচরা পার্টিগুলোকে এনে মানে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে যে সংস্কৃতি তৈরি হচ্ছে, এটা কোনো কাজে আসবে না। কিন্তু কথা হচ্ছে ক্ষমতার খেলায় আমার সঙ্গে যারা আছো তোমাকে খুশি করলাম, সৌজন্যতা দেখালাম, এইটুকুই, বাকি কিছু না। জি, পাপি আপা, আপনার কাছে আবার আসি। নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি 31 দফা ভুলে গেছে, নোট অফ ডিসেন্টের কথা বলছে, সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন প্রয়োজন। অন্যদিকে আবার বিরোধী দল কিন্তু বিএনপির বিরুদ্ধে বলছে যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রতারণার। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এখানে হচ্ছে কি 31 দফা বিএনপির যত জোটের অংশ শরিক যে দলগুলো ছিল, সব দল এবং সুশীল সমাজদেরকে নিয়ে বসেই কিন্তু 31 দফা প্রণয়ন করা হয়েছে। এখন 31 দফা একবারে 2 মাসের ভিতরে আমি পালন করে ফেলবো সব দফা, এটা কি নাহিদ ইসলাম কিংবা জামাত ইসলামের সাথে কি বিএনপি চুক্তিবদ্ধ ছিল? চুক্তিবদ্ধ তো ছিল না। তাহলে তো 5 বছরের দরকারই হয় না সরকারকে দেশের উন্নয়ন করার জন্য। নাহিদ ইসলামের যে বড় বড় বক্তৃতা আর জামাত ইসলামের যে বড় বড় বক্তৃতা, এরা তো একটা অনভিজ্ঞ, এবং এরা রাজনীতিটাই আসলে ঠিকমতো, ছাত্র সংগঠনটাই ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে করে আসেনি, যার কারণে এদের ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করাটা একটা ব্যাপার ছিল, রাজনৈতিক সংগঠন খুলবে এটা একটা ব্যাপার ছিল, এবং যারা তাদেরকে স্বপ্নগুলো দেখিয়েছিল
এজেন্ডা হিসেবে, সেই স্বপ্ন থেকে এখনো তারা বেরোয় আসতে পারেনি। তারা ওই স্বপ্নের উচ্চ চিরায়, ওই কৃষ্ণচূড়ার আঘাতে বসে বসে কৃষ্ণচূড়ার সৌন্দর্য অবলোকন করছে, আর মাঝে মধ্যে 2-4টা অবাস্তব বক্তব্য দিচ্ছে। তো বাস্তবতা আর ওই সমস্ত উচ্চবিলাসী কৃষ্ণচূড়ার রঙের সাথে মিলিয়ে অবাস্তব বক্তব্য, এগুলো মাঠে আসলে চলে না। 31 দফা যদি দুদিনে সমাধান হয়ে যেত, তাহলে তো বিএনপি কেন, কোনো সংগঠনেরই 5 বছর ক্ষমতা থাকারই তো দরকার নাই। তাহলে ওই দফাগুলো হয়ে গেল, আবার নতুন করে নির্বাচন দিয়ে দিলে তো ঝামেলা মিটে যায়। তো বাস্তবতা কি সেটা? বাংলাদেশে কি এইভাবে সমস্যার সমাধান করা সম্ভব? এখন 31 দফা, আপনার যে জুলাই সনদ আপনার বিএনপি বারবার করে বলেছে যে আইনের বাইরে যেতে পারবে না, আইনের বাইরে যেতে পারবে না। যখনই বিএনপি বলেছে তখন তারা ঐক্যমত কমিশনের আলোচনার টেবিলেও বসেছে, আর এনসিপি জামাত ইসলাম মাঠে আবার হয়েছে, তখন বিদেশ পাঠায় দিবে, লন্ডনে পাঠায় দিবে, এই ধরনের বক্তৃতা বিবৃতি তারা দিয়ে বেরিয়েছে। এবং তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশে চলে আসতে পারবে। তারাই ওই শেখ হাসিনার মতো প্রশ্ন করতো যে আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনাদের দলের নেতাকে, ওই একই সুরে কিন্তু কথা বলতো। আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে এতই ক্ষমতাধর ব্যক্তি এনসিপি আর জামাত ইসলাম আমাদেরকে বলে বালুর ট্রাক সরাতে পারিনি, আমাদেরকে বলে বেগম জিয়াকে মুক্ত করতে পারিনি, হয়রাজ তারা কিন্তু মগবাজারের পার্টি অফিসের তালাটা খুলতে পারেনি। ইভেন তাদের যতজনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত কোথাও বের করতে পারেনি, কিংবা তাদের লাশটা জেলখানা থেকে নিজেরা হস্তান্তর করে কিন্তু নিয়ে যেতে পারেনি, হস্তান্তর তারা পায়নি। সরকারি প্রোটোকল এবং তার নিয়ন্ত্রণের মাধ্যম থেকে যে তাদের মতো করে তারা দাফন কিন্তু করেছে। তাহলে তারা আজকে আমাদেরকে এই আস্ফালনগুলো তারা আমাদেরকে বলতেছে। এখন এইখানে আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে তারা একবারও কিন্তু বলেনি যে তোমরা যে এগুলো করছো তোমাদেরকে আমরা ভারতে বিদায় করে দেবো, তোমাদেরকে 1 মিনিটের ভিতরে দিত না। ওই সুযোগটাই জামাত ইসলামরা নিয়েছে, নিয়ে প্রত্যেকটা সেক্টরে 80% তাদের লোক তারা ঢুকিয়েছে, ডাক্তার থেকে, শিক্ষক থেকে, সচিবালয় সচিব থেকে, পুলিশ থেকে, সবকিছুতে ঢুকিয়ে তারা প্রশাসনিকভাবে আওয়ামী লীগের ঘাড়ের উপর থেকে ঠিক যেভাবে পাকাপুক্ত করার চেষ্টা করেছে নিজেদের অবস্থানটা, ঠিক তেমনি ভাবে ওই যে কয়েকজনকে ফাঁসি দিয়েছে যুদ্ধ অপরাধীর ইয়েতে, ওই সেইটা নিয়ে আবার তারা মজলুম হওয়ার চেষ্টা করেছে। একদিকে অত্যাচারিত আর ফাঁসির কারণে একদিকে বলছে মজলুম। তাহলে এখানে হলো কি ডাবল স্ট্যান্ডার্ড। এখন বিএনপির স্পষ্ট বার্তা, দেখেন আমি আজকে এমপি না হয়ে আমি কি সংসদের ভিতরে বক্তৃতা দিতে পারবো, এই চ্যালেঞ্জ করে আপনাকে আমি যেতে পারবো না। আমি এমপি না থাকা অবস্থায় সংবিধান নিয়ে আমার মাথা ব্যথা নাই, সংবিধান আমাকে মানতে আমি বাধ্য না। অর্ডিন্যান্স দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছে, ফরমান দিয়ে চালাবি, সেটা হচ্ছে এক জিনিস। আর আমি যখন এমপি হয়ে যাব তখন আমার সামনে যে সংবিধানটা আছে ও সংবিধানের বাইরে আমি যেতে পারবো না। আমি যখন সুপ্রিম কোর্টে একটা মামলার হিয়ারিং করব তখন আমার ওই আইনের কোথায় কোথায় ব্যত্যয় হয়েছে, কোথায় কোথায় আইনের ভিতরে যথেষ্ট প্রয়োগ আছে, অপপ্রয়োগ আছে, এর ভিতরে কিন্তু আমাকে যেতে হবে, ওই কাগজের বাইরে আমি কিন্তু যেতে পারবো না। তাহলে আপনি বলেন তো যে গণভোটটা যদি বৈধই হতো তাহলে ওই গণভোটের রায় কিসের কারণে আদালতের মাধ্যম দিয়ে নিতে হলো? নিশ্চয়ই গণভোটটা স্থগিত থাকার কারণে সাংবিধানিকভাবে অবৈধ ছিল, ত্বরিত করতে হবে। তাহলে যেদিন থেকে ভোটটা কার্যকর হবে, আইনটা পাশ হবে, তার পরবর্তী সময় থেকে সেই আইনটা প্রয়োগ হবে। আপনি যেই সময় আইনটা পাশ হবে তার পূর্বে থেকে কি প্রয়োগ পাবেন? প্রয়োগ তো পাবেন না আপনি। তাহলে এইখানে গায়ের জোরে কথা বললে তো হবে না। আর বিএনপির স্পষ্ট কথা, যেখানে চিটিং করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপির সাথে চিটিং করেছে, তারা ইসলামিক দল, ধর্মীয় দল এগুলো বলতেছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম তারা লেখে নাই। তারা শেখ মুজিবের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আবার শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি থাকবে না, এখানে তারা ডাবল স্ট্যান্ডার্ড। মানে শেখ মুজিবের দলের ভোটটাও তারা চায়, আবার স্বৈরাচার দিল্লি, পিন্ডি, ভারত এগুলো নিয়েও তারা বাংলাদেশে একটা হটকারী পরিবেশ তৈরি করতে চায়। এখন বিএনপির স্পষ্ট বার্তা হচ্ছে সংবিধানের বাইরে বিএনপি যাবে না যতক্ষণ না পর্যন্ত সংবিধান সংযোজন, বিয়োজন, সংশোধনী না হচ্ছে। সংযোজন, বিয়োজন, সংশোধনী যখন হবে তার পরের দিন থেকে আমাকে সেইটাই মেনে চলতে হবে। এটাই হচ্ছে আইনের ধারাবাহিকতা, এটাই হচ্ছে আইনের প্রতি আনুগত্যশীলতার একটা লক্ষণ।
পাপিয়া আপা কিন্তু সংশোধনের কথা বললেন, সংবিধান সংশোধনের কথা বললেন, কিন্তু এদিকে আবার বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়িত না হলে গণঅভ্যুত্থানের পথে যেতে তারা বাধ্য হবেন, এবং অন্যদিকে জামায়াতের আমির বলেছেন গণভোটের রায় ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। আসলে আবারও কি সংঘাতের রাজনীতি উস্কে দিচ্ছে কিনা, বা আসলে কোন দিকে যাচ্ছে? আলোচনার টেবিলেই কি এগুলো সমাধান হতে পারে, নাকি আবারও কোনো গণঅভ্যুত্থানের আভাস আমরা পাচ্ছি? আমি কোনো গণ অভ্যুত্থানের আওয়াজ দেখি না, এগুলো সব ফাঁকা আওয়াজ। আচ্ছা। রাজনীতিতে এগুলো হয়, এগুলো চলতে থাকে, এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নাই। হুম হুম এবং এগুলো নিয়ে টকশো করার আমি কোনো মনে করি না যে আমরা অভ্যুত্থান ঘটিয়ে দেব। অভ্যুত্থান এত সহজ জিনিস নয়। আর অভ্যুত্থান মানুষ কখন করবে? মানুষ যখন প্রয়োজন মনে করবে। হুম হুম শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ কেন অভ্যুত্থানে গিয়েছিল? গিয়েছিল নানা প্রয়োজনে। যখন দেখেছে যে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, যখন দেখেছে অর্থনৈতিক সেক্টরে লুটপাট হচ্ছে, যখন দেখছে যে মানুষের বাকস্বাধীনতায় সমস্যা তৈরি হয়েছে। তো সেই জিনিসগুলো যখন বিরাজমান থাকবে, তখন সেই তখন যদি এই রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলে, তাহলে সেটা অভ্যুত্থানের সম্ভাবনা আছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোই তো সেই লুটপাটে অংশ নিচ্ছে। যারা অভ্যুত্থানের কথা বলে, তারা লুটপাট করেছে। গত ২ বছর ধরে ইউনূসের শাসনে লুটপাটে অংশ নিয়েছিল। স্পেসিফিক এনসিপির কথা বলতে পারি। তারপরে তারা বাকস্বাধীনতা হরণ করেছে। তারা তারা মবগিরি করেছে। তারা হুম মানুষকে মানুষ হিসাবে চিন্তা করে নাই। ইভেন বাকস্বাধীনতা এখনো হরণ হোক, সেটা এনসিপি চায়। ভেরি রিসেন্টলি আপনাদের টক শোতে আমরা কয়জন আসি, মাসে কয়জন, ৩ মাসে আমরা কয়জন এসেছি, সেটা একটা চার্ট তৈরি করে এনসিপির লোকজন প্রচার করছে। এনসিপির লোকজন সেটা নিয়ে রেফারেন্স দিচ্ছে। এমনকি বিএনপির আমলেও ওরা চায় ওদের নির্দেশে মিডিয়া চলবে। সবকিছু নিয়ন্ত্রণ, নট অনলি মিডিয়া, হ্যাঁ, ওদের নির্দেশে সবকিছু এভরিথিং। চলবে। সো যারা এই মেন্টালিটির হুম এবং তারা যে ২ বছর যে অরাজকতা এই সমাজকে দেখিয়েছে, যে নুইসেন্স তারা দেখিয়েছে, যে অসভ্যতা তারা সমাজে এনেছে, বিভক্তি যেটা এনেছে, এরপরে মানুষ রাস্তায় যাবে এদের জন্য অভ্যুত্থান করতে? অভ্যুত্থান এত সহজ? এবং অভ্যুত্থান যদি হয়ে থাকে, তাহলে ওদেরকে প্রতিহত করার জন্য অভ্যুত্থান হবে। সরকার পতনের জন্য অভ্যুত্থান হবে না, ওদেরকে প্রতিহত করার জন্য অভ্যুত্থান হবে। সো আমি মনে করি যে এগুলো রাজনৈতিক বক্তৃতা, এটাতে খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই। জি, ধন্যবাদ। পাপিয়াপা, একটু অন্য প্রসঙ্গে এবার যাই। জামায়াতে ইসলামী কিন্তু চায় না যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিক। এ বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিতে ইসির কাছে প্রস্তাবও দিয়েছেন। আবার এই বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে জন্য আসলে অংশ নিলেই কি হবে আর না নিলেই বা কি হবে। আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, হুম যে বাংলাদেশে যারা অপকর্ম করছে, অপকর্মের সাথে জড়িত, অপকর্মকে যারা নিয়ন্ত্রণ করছে, হুম তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আর অপকর্মের যারা শরিক ছিল, হুম তারা হচ্ছে এনসিপির এই ছেলেগুলো এবং জামাত ইসলাম, স্বৈরাচারের দোসরেরা। এবং এরা স্বৈরাচারের দোসর হিসেবে অনেককে নির্যাতন করছে। তাহলে স্বৈরাচারের দোসর আজকে নির্ধারণ করবে কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না। এখন আওয়ামী লীগ নির্বাচন না করাতে লাভবান কারা হয়েছে? এই স্বৈরাচারের দোসররা হয়েছে। কারণ তারা বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দল হিসেবে ডক্টর ইউনূস তাদেরকে একটা কালেক্টের মাধ্যমে একটা আনুপাতিক হারের ভোট যেভাবে হোক বৃদ্ধি করায় দিয়ে তাদেরকে বসায় দিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বাধীনতা বিরোধী চক্র বিরোধী দলের আসনে সমাসীন। স্বাভাবিক কারণে লাভবান যদি জামাত ইসলাম আর এনসিপি সবচেয়ে বেশি হয়ে থাকে, তাহলে তারা কেন চাবে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগ সমর্থিত কোনো ত্যাগী নিবেদিত আওয়ামী লীগ হুম হুম দাঁড়াক? এটা কেন চাবে তারা? কারণ তারা তো ওই আওয়ামী লীগগুলোকে টোপ দিয়ে, পয়সা দিয়ে ভয় দেখাইছে যে তোমরা যদি আমাদেরকে ভোট না দাও, ভোটের পর যদি দেখি যে তোমার সেন্টারে দাঁড়িপাল্লা ফার্স্ট হয় নাই, তাহলে তোমাকে জেলখানে ঢোকাবো। এবং ডক্টর ইউনূসকে দিয়ে এসপি থেকে, ডিসি থেকে, ডিআইজি থেকে প্রশাসনিক সব কাঠামো তারা নির্বাচনের সময় তৈরি করে নিছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 25শে ডিসেম্বর বড়দিনে পালসা মিশন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বড়দিনের নাম করে নির্বাচনের সময় যে জেলা প্রশাসক ছিল, সেই সংখ্যালঘু আদিবাসীদেরকে ডেকে সেইখানে একটা বড়দিন নিয়ে আলোচনা করে অবশেষে দাঁড়িপাল্লার ভোট চেয়ে আসছে। তাহলে আপনি বলেন তো, চাঁপাইনবাবগঞ্জে আমি ভোটার, আমি সেখানে রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত, আমি যে 15টা বছর একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যুদ্ধ করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গেছি,
জল কামান গাড়ি গায়ে তুলে দিতে গেছে, প্রাচীর টপকেছি, তা পেপার স্প্রে খাইছি, রিমান্ডে এ থানা ও থানা করে দৌড়ে দৌড়ে নিয়ে বেরিয়েছে আমাকে। তাহলে আমি আমার জেলে একটা নিরপেক্ষ নির্বাচন পেলাম না। ডক্টর ইউনূসের কাছ থেকে আমার ত্যাগ, আমার স্যাক্রিফাইস, আমার কষ্ট কোথায় বাস্তবায়ন হলো? 8 সাল থেকে 18 সালে যারা ডিসিএসপি ছিল সবাইকে বাধ্যতামূলক অপসারণ করা হলো। তাহলে চাঁপাইনবাবগঞ্জের 2টো ডিসি, একটা এসপি এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে ডিআইজিটা ছিল তারা যে এই অপকর্ম করে একটা ম্যাট্রিকুলাস ডিজাইনের ভোট করলো, তাহলে সেই ডিসি কেন জয়েন্ট সেক্রেটারি হবে? সেই ডিআইজি কেন অপসারিত হবে না? সেই এসপি যারা আওয়ামী লীগের নেতাদেরকে ডেকে বাধ্যতামূলকভাবে বলেছে যে তোমাদের ধরা হবে না, জেল দেওয়া হবে না, জেলখানায় ঢুকাবো না, জামাতকে ভোট দিতে হবে, সেই এসপির কেন বিচার হবে না? এটা আমাকে আপনি বুঝায় বলেন প্রথমত। দ্বিতীয়ত, আপনি যদি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত ধারণা চান, তাহলে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচন যার যার ইমেজে হয়, এখানে দলীয় প্রতীকেরও থাকে না, দলীয় পদ পদবীও থাকে না। যে কোনো ব্যক্তির ভোট দেওয়ার যদি অধিকার থাকে তাহলে রাষ্ট্রের তার ভোট করার অধিকার আছে, তার প্রার্থী হওয়ার অধিকার আছে। এই জন্য স্থানীয় নির্বাচন কিসে জামাত লাভবান হবে, কিসে এনসিপি লাভবান হবে, যখন জামাত আর এনসিপি আওয়ামী লীগকে যোগ দিয়াচ্ছে তখন তো অনেক মধুর লাগছে। তখন তো তারা তাদের পূর্বের সাথী, একসাথে স্বৈরাচারী কর্মকাণ্ড করছে, সেই সাথী হিসেবে তাদেরকে ভালো লাগছে। আওয়ামী লীগের সময় রাজাকার ঢুকায় যেমন মুক্তিযোদ্ধা মেশিন দিয়ে বাইর করা হতো, এখন জামাত আর এনসিপির মেশিনে আওয়ামী লীগ ঢুকায় তাকে হচ্ছে জামাত আর এনসিপি হিসেবে বাইর করার যে প্রবণতা আমরা দেখছি, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন কোথায় বাস্তবায়িত হলো? এরা তো পুরাতন বন্দোবস্তের সাথেই ছিল, পুরাতন বন্দোবস্তের সাথে বর্ণচোরা হয়ে এরা মানুষকে নির্যাতন করছে, খুন খারাপি করছে, সিট দখল করছে, যত রকম অপকর্ম সবকিছু করছে। স্বৈরাচারের যদি বিচার হয়, স্বৈরাচারের দোসরদেরও বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত বলে আমি পাপিয়া মনে করি। আজকে অন্য দল করে ফেললাম, অভ্যুত্থান করলাম, এই কারণে 15 বছর স্বৈরাচারের দোসর হিসেবে তাদের নাম তো মুছে যাবে না ইতিহাসের পাতা থেকে। তাদের অপকর্মকে তো আপনি কালি দিয়ে মুছে ফেলতে পারবেন না, দেওয়াল লেখন যেটা আছে সেটাই থাকবে। এই বিষয়ে আমি একটু জনাব আনিস আলমগীরের কাছেও জানতে চাই, এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আবাম খুবই আনফরচুনেট যে বিএনপি বলছে যে এখন নির্দলীয় একটা ইলেকশন করবে, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যে নির্বাচনটা হয়। আমি মনে করি যে এটা খুবই ভালো ডিসিশন, কারণ শেখ হাসিনার আমলে এই প্রতীক দিয়ে পুরো নির্বাচনটাকে একটা ধ্বংস করে দেওয়া হয়েছে, কালচারটা নষ্ট করে দিয়েছে। এবং তখন থেকেই এই ইউনিয়ন পর্যায়ে যে রাজনীতিটা এবং মানে নিম্ন শ্রেণীর লোকজন চেয়ারম্যান পদ, এত বড় একটা সম্মানিত পদকে অসম্মান করা শুরু হয়েছে। এখানে গুন্ডা পান্ডারা চেয়ারম্যান হয়েছে, সমাজের নিম্ন স্তরের লোকেরা এখানে এসেছে। সো সেই কালচারটা আমরা একটু ভাঙতে পারি যদি আমরা আবার দল নিরপেক্ষ ইলেকশন যদি চিন্তা করি। কিন্তু জামাত এখানে কলকারি নাড়াচ্ছে যে ইলেকশন করবে, তাহলে এখানে আওয়ামী লীগ যাতে এখানে অংশ নিতে না পারে, আওয়ামী লীগের লোকজন যাতে অংশ নিতে না পারে, দল করেছে এদেরকে মানে দল নিষিদ্ধ, এরা যাতে অংশ নিতে না পারে। সো আপনি দল নিরপেক্ষ একটা ইলেকশন হচ্ছে, সেখানে আমি দল করেছি কি করি নাই সে প্রসঙ্গ কেন আসবে? কারণ এই জন্যই যে ওরা চায় এগুলো আওয়ামী লীগ যদি অংশ না আনে, তাহলে সেই বিগত ইলেকশনে যেমন 15 প্রভাব খাটিয়ে করলো, যে ক্যারিশমায় ভোট কিনেছিল, সেটা যাতে আবার বাস্তবায়িত হয়। আর একটা জিনিস আমার এখানে লাগে, আমি হাইকোর্টের একটা ইয়েতে দেখেছি যে তারা গ্রাজুয়েট হইতে হবে প্রার্থীরা। এটা আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছে। এই যে গ্রাম পর্যায়ে অনেকে আছে পড়াশোনা করে নাই, কিন্তু এমপিও ভুক্ত যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শিক্ষকরা না করতে পারেন, কারণ উনি একজন শিক্ষক, উনি যদি সরকারি চাকরি করেন, সরকারি ভাতা পান, তাহলে উনার তো ওইখানে নাই। কিন্তু গ্রাম পর্যায়ে তো শিক্ষক ছাড়াও তারা বহু লোক আছে, তারা 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 কেন ওইখানে এই গ্র্যাজুয়েশন কেন এত জরুরি হয়ে গেল? যেখানে পার্লামেন্টে গ্র্যাজুয়েশন নয়, এখানে মূর্খরা যায়, এখানে পার্লামেন্ট সদস্য হয়, তো সেখানে আপনি ইউনিয়ন পর্যায়ে কেন গ্র্যাজুয়েশন আপনার জরুরি হয়ে গেছে? আগে সেটা তো পার্লামেন্টে ইম্পোজ করবেন যেখানে জরুরি, কারণ এখানে হচ্ছে যে আইন প্রণয়ন করেন আপনি, কোথায় আইন প্রণয়ন করেন আর কোথায় আইন বাস্তবায়ন করে গম রুটি বিলি করে, তাদের আপনি গ্র্যাজুয়েট করতে যাবেন কেন? আমার মনে হয় এটাও একটা দেখা উচিত। সেক্ষেত্রে আসলে
সাধারণ মানুষের কি করণীয়, বা সাধারণ মানুষ একজন এমপির কাছ থেকে কেমন প্রত্যাশা রাখবেন, এবং এটি আসলে সমাজে কতটুকু প্রভাব ফেলে সেটিও জানতে চাই, এবং এই জায়গাটিতে একজন এমপির কেমন হওয়া উচিত সেটিও জানতে চাই। আমি বিশেষ করে সাতক্ষীরা 4 আসনের এমপির কথা দিয়েই আপনাকে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, সাতক্ষীরা 4 আসনের এমপির কথাটা আমি পরে বলছি, আমি সার্বিক বাংলাদেশের এমপিদের বিষয়টা নিয়ে আগে বলি। এমপিদেরকে আসলে মানুষ একবারে মেম্বার চেয়ারম্যানের মতো করে পেয়ে অভ্যস্ত। আচ্ছা। এবং যেহেতু আমার হাজবেন্ড কয়েকবার এমপি ছিলেন, আমি নিজে দেখছি যে মেম্বার চেয়ারম্যানের কাছে এত ছোটখাটো বিষয় হয়তো যায় না, কিন্তু এমপিদের কাছে সেই বিষয়গুলো নিয়ে চলে আসে, যেটা এখতিয়ারভূত না, ওটা মেম্বার চেয়ারম্যানেরই কাজ। সেটি তো এখন সাধারণ দেশের মানুষ নাও বুঝতে পারেন, না, কিন্তু একজন দেশের এমপি মানুষ তো এটা সেটি বোঝে না। বুঝবেন দেশের নিশ্চয়ই। মানুষ মনে করে এমপি মানে রাজা, রাজার ভোটে নির্বাচিত, অতএব এলাকার যে কোনো সমস্যার সমাধান এমপিরা করতে পারে। স্বাভাবিক, কারণ সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা, এমপিদের প্রতি ব্যাপক একটা প্রত্যাশা তাদের থাকে, এবং সেই প্রত্যাশায় নিয়ে তারা এগোয়। আচ্ছা, এখন এমপিদের স্বাভাবিক কারণেই সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হোক আর না হোক, কারা পূরণ করতে পারে সেই পদ্ধতিটা বাতলে তো দিতে হয়। এরকম প্রতিনিয়ত যদি 200 লোককে পদ্ধতি বাতলাতে হয়, তাহলে সেই সময়টা তো ব্যয় হয়, প্রথমত। দ্বিতীয়ত ব্যাপার, আপনি সাতক্ষীরার এমপি সাহেবের যে কথাটা বললেন, যদিও তার এটা ব্যক্তিগত বিষয় আশয়, কিন্তু তারপরে রাজনীতি করলে আসলে কোনো কিছু ব্যক্তিগত বিষয় আশয় থাকে না, তখন সেটা সবই পাবলিকলি হয়ে যায় এবং এটা সামগ্রিক সার্বজনীন বিষয়ে রূপান্তরিত হয়। এখানে দেখেন, বাংলাদেশের একটা মেয়েদের নাবালক সাবালকের একটা আইন আছে, এবং কাজীদের ভিতরে এই আইনগুলো ব্যাপকভাবে প্রয়োগ করা হয়, যে একটা 18 বছরের মেয়েকে তুমি 20 বছর করে নাবালক মেয়েকে সাবালক বলে জালজালিয়াতির মাধ্যমে বিয়ে দিতে পারবে না, দিতে গেলে কাজীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এই আইনগুলো কারা পাশ করে? এই আইনগুলো তো এমপিরাই পাশ করে, পার্লামেন্টে পাশ করে, এই আইনগুলো মন্ত্রণালয় থেকে হয়ে আসে। তো সেইখানে আমার 70 মানে আমার এক্সটেনশন লাইফ, আমার এক্সটেনশন লাইফে এক পা কবরে এক পা মাটির উপরে এরকম একটা নাবালক নাতির বয়সী একটা মেয়ের সাথে যে ঘটনা, আর আমি সবসময় দেখি যে ওনারা হচ্ছে ঘটনাটা ধরা খাওয়ার সাথে সাথে ওনাদের আবার ব্যাকডেট দিয়ে বিবাহ রেজিস্ট্রির কাগজও তৈরি হয়ে যায়। তার কারণটা হচ্ছে কি, বাংলাদেশের এখনো 90% কাজই হচ্ছে জামাত ইসলামের, আমার জানা মতে 90%। স্বাভাবিক কারণে তাদের দলের লোককে তারা চেনে, এবং যখন ওই সুবিধাটা নিতে যায় তখন ব্যাকডেট দিয়ে সুবিধাটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে রেজিস্ট্রি ম্যারেজের। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে সেই মেয়েটিকে অবৈধ কর্মকাণ্ড করতে যে ধরা খায়, কিংবা অথবা কোনো একটা কাজের ইস্যুতে গেল, যে এক ভোগের সম্মুখীন হয়ে গেল লোলুপ দৃষ্টিতে, সেইটা তখন সে আর ট্যাকেল দিতে পারে না, এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন যখন একটা নাবালক মেয়ে হয়, তখন সেই, এটা কিন্তু মর্মান্তিক এবং এটা একটা ব্যাপক নির্যাতন। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি থেকে মোকাবেলা করে বিচার চাওয়া তো পরের কথা, তাকে আবার বাধ্যতামূলকভাবে বলানো হচ্ছে যে আমার সাথে তার বিয়ে হয়ে গেছে, আমি যা করেছি স্বেচ্ছায় করেছি। এটা একটা। আর সবচেয়ে কষ্টকর হচ্ছে কণ্ঠটা শুনতে পাওয়া যায় যে আমার স্বামীকে দ্বিতীয় বিবাহ দিতে হয়েছে, আমি দিয়েছি, আমার সম্মতি আছে, এটা কোনো অবৈধ কাজ না। এইটা মানে নিজের হাতে হ্যামলক বিষ যেভাবে সক্রেটিসকে পান করাতে বাধ্য করেছিল, এইটা বড় বউটাকে একটা হ্যামলক বিষ পান করানো, এবং এই মেয়েটাকে, এই বাচ্চা মেয়েটাকে এরকম লোলুপ দৃষ্টি নিয়ে এগোয় যে যাওয়া, যে তাকে ভোগের সামগ্রী হিসেবে রূপান্তরিত করা, এইটা বাংলাদেশের রাজনীতিবিদ, শুধু এমপি আমি বলবো না, মন্ত্রী আমি বলবো না, বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে আসলে এটা কেউ প্রত্যাশা করে না। তারপরে ধর্মীয় রাজনৈতিক সংগঠন যারা বেহেশত বরাদ্দ দেয়, যারা দোজক বরাদ্দ দেয়, যারা সারাক্ষণ ইসলামের কথা বলে, যারা সারাক্ষণ পর্দার কথা বলে, অথচ একটা মেয়ে চাকরির কাজে আসলো, তাকে আমি বেপর্দা করে ফেললাম, এই বৈধতাটাকে দিছে কে? এবং আমি 14 সালে আন্দোলনের সময়, আমি রাজশাহী, নাম বলবো না, রাজশাহী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল যে মামলা হওয়ার কারণে তাকে পলাতক থাকতে হয়েছে অন্য বাড়িতে, যেই বাড়িতে ছিল সেই বাড়ির মহিলার সাথে পর্যন্ত বিয়ে করছে। পরবর্তী পর্যায়ে যখন দেশের আন্দোলন মিটে গেছে এবং ওই মহিলার সাথে সব স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করছে, করার পরে ওই মহিলা রাজশাহীর আদালতে উপস্থিত হয়েছে যে উনি পলায়িত অবস্থায়, লুকায়িত অবস্থা আমার বাসা থাকছে এবং আমাকে সে স্ত্রীর মতো ব্যবহার করছে, এখন আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না। নাম ধরে সেই পত্রিকায় আসছিল, সেও একটা উচ্চপদস্থ একটা বিশেষ সংগঠনের নেতা। এখন হয় কি, পালায় থাকবো, পালাচ্ছি রাষ্ট্রের জন্য, তো রাষ্ট্রের গণতন্ত্রের জন্য, তো রাষ্ট্রের ভোটের অধিকার রক্ষা করার জন্য। তো এই সময় ভোগ বিলাস আয়েশ এই জিনিসগুলো মাথায় আসে কি করে?
এইটাই তো আমি বুঝি না। আজকে ইলা মিত্রের জীবনী পড়ুক, আজকে তিতুমিরের জীবনী পড়ুক, আজকে সুভাষচন্দ্র বসুর জীবনী পড়ুক, তাদের ভিতরে এই জিনিসগুলো আসছে না? শয়নে স্বপনে জাগরণে একটা বাচ্চা মেয়েকে চিঠি লিখে এর কাছ থেকে ওর কাছে পাঠিয়েছে, সহকর্মী ওর কাছ থেকে ওর কাছে পাঠিয়েছে, তাকে বিদেশি প্রভুরা ধরে নিয়ে যে ওই মেয়েটাকে কি নির্যাতন করেছে শারীরিকভাবে, কিন্তু তারপরও সে তার দলের যে গোপন সিদ্ধান্তটা, যে চিরকুটটা, সেটা কিন্তু প্রকাশ করেনি। তা আমরা রাজনৈতিক ইতিহাস যদি আমরা এশিয়ার পড়ি, তাহলে এগুলো আমাদের অভিজ্ঞতার ভিতর আছে। জি তাহলে এরা সবসময় যদি বেহেস্তের হুড় পড়ি, এগুলো যদি সবসময় আমাদের পাশ দিয়ে ঘুরঘুর 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 করে, এটা তো দুঃখজনক। জি এত হুড় পড়ি। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। ভারতবর্ষের এই যে বর্তমান পরিস্থিতি, এর প্রধান দিকগুলো আসলে কি কি, আর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে? পরিস্থিতি তো আমার একসময় মনে হয়েছিল যে নরেন্দ্র মোদী এটা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ওনাদের যে নমনীয় মনোভাব যেটা প্রথমে দেখিয়েছেন প্রথম থেকেই, সেটা এটাতে খারাপের দিকে তৈরি করেছে। এটার সবচেয়ে বড় যেই সিগনিফিক্যান্ট যে বিষয়টা এখন চোখে পড়ছে, সেটা হচ্ছে যে এই আন্দোলনে আম আদমি এবং ছোটখাটো দলগুলো এটাতে সমর্থন দিয়েছিল, অখিলেশ দিয়েছিল। এখন সেখানে সেনাপতি দিয়েছে, এখন সেখানে ইয়ে চলে এসছে, কংগ্রেস চলে এসছে। মমতা চলে এসছে। কংগ্রেস এটাকে শুরু থেকেই ওদের সাথে যায়নি, কারণ হচ্ছে যে এদের সাথে ওই দলগুলোর সাথে কংগ্রেসের বিরোধ ছিল। কংগ্রেস ওই যন্তর মন্তরে না যাওয়ার ডিসিশনই নিয়েছিল। কিন্তু যখন তারা 20 তারিখে সংসদ ভবন অভিমুখে গেল এবং পুলিশ যখন তাদেরকে নির্মমভাবে পিটালো, তখন কংগ্রেস এটাকে ক্যাশ করেছে। এবং কংগ্রেস এটা সরাসরি, এই ছেলেগুলো দাবি করছিল যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কংগ্রেস সরাসরি তার থেকে সরে এসে শিক্ষামন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে চলে এসছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদীর বাসার সামনে এসে ধর্ণা দিচ্ছে। তো এখন খেলাটা আরও জমে উঠেছে এবং বিরোধী দল এটাকে ক্যাশ করার চেষ্টা করছে। তো আমি মনে করি যে তারা যদি এটাকে যথাযথভাবে অ্যাড্রেস না করে, তাহলে ভারতের রাজনীতিতে একটা উত্তাপ মানে আরো বেশি ছড়াবে। যদিও আমাদের মতো দেশের যেভাবে যখন ইচ্ছা রাজনীতি থেকে রাস্তায় গিয়ে কারো সরকার ফেলে দিলাম, সেই পরিস্থিতি ওইসব দেশে নেই। ওরা জন্ম থেকে এই পর্যন্ত তাদের সরকার পরিবর্তন হয়েছে আপনার নির্বাচনের মাধ্যমেই। কোনো অশুভ শক্তি এখানে আসে নাই, ওখানে আর্মি আসে নাই। মানে বিদেশি ফান্ড যেভাবে ইয়ে করে, স্পন্সর করে অন্যান্য কয়েকটা দেশে, যেমন পাকিস্তান সহ অন্যান্য দেশ, ইভেন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশেও সেই অভিযোগ আছে। তো সেটা ভারতের রাজনীতিতে হয় না। তো আমার মনে হয় যে এটা সমাধান হয়ে যাবে, কিন্তু হয়তো জল ঘোলা করবে আর কি। এবং নরেন্দ্র মোদী যদি এবং তার জোট যদি সচেতন হয়, তাহলে এটা ওই দাবিগুলো মেনে নিয়ে শেষ করে দিতে পারে। জি ধন্যবাদ। আপনাদের দুজনকেই কিন্তু আজকের অনুষ্ঠানে আসবার এটা জন্য একটু বলে ধন্যবাদ নিই জানাচ্ছি। যে নরেন্দ্র মোদী যদি তার মন মতো সমাধান করে, তাহলে কিন্তু এটা সমাধান হলো না। আর কারণ এখানে রাহুল গান্ধীকে এবং ইয়েকে অ্যারেস্ট করছে, ইয়েকে সোনিয়া গান্ধীর যে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন সর্বোচ্চ নীতি নির্ধারকের নেতাকে, গান্ধী পরিবারের উপরে দুটো ছেলে মেয়েকে যখন অ্যারেস্ট করবে, তখন ভারতবর্ষের সাধারণ মানুষ, আর যাই হোক, ইন্দিরা গান্ধীর কে ভালোবাসার যে ব্যাপারটা, যে অনুভূতির যে ব্যাপারটা, ফিলিংসের যে ব্যাপারটা, এবং ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে তাদের অবদানের যে ব্যাপারটা, সেটা তো অস্বীকার করে না। আর এই নরেন্দ্র মোদী যে মৌলবাদী সংগঠন, উগ্র হিন্দুত্ববাদের যে সংগঠনটা করে আসতেছে, এই উগ্রতা আসলে তার উগ্রতা, তার আত্মহংকার। এবং এবারকার নির্বাচন মোটেও ভালো হয়নি। বাংলাদেশের স্টাইলে নির্বাচনটা সে এবার করছে, যার কারণে এখানে মানুষের অনেক রাগ, প্রতিরোধ এবং অনেক ক্ষোভ আক্ষেপের বিষয় আছে। এবং প্রশাসনকে দিয়ে বিরোধী দলকে দমন পর্যন্ত করছে এবং একটা পাতানো নির্বাচন করছে। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কি মোদী সাহেব কি আসলে ওনার বিচক্ষণতা দেখাতে পারবেন কিনা? হয় কি, বিচক্ষণতার চেয়ে তার নোংরামিটা তো ধরা পড়ে গেছে। 90 লক্ষ ভোট যখন পশ্চিমবঙ্গ থেকে কর্তন করে দিছে, তাহলে এটাকে কি আপনি পাতানো ভোট বলবেন না হচ্ছে অরিজিনাল ভোট বলবেন? তারপরে মুসলমানদেরকে হচ্ছে পুশিন করছে, কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের লোককে তো করছে না। আর বাংলাদেশ থেকে যদি ভারতবর্ষে কেউ যেয়ে থাকে, সেটা বিনিময়ের মাধ্যমে মুসলিম এসছে, হিন্দু সম্প্রদায়ের লোক গেছে, কিন্তু বর্ডারে পাঠাচ্ছে মুসলমানদেরকে, নির্যাতন করতেছে মুসলমানদেরকে। এবং তৃণমূল কংগ্রেস ভাঙার জন্য তাদের উপর চাপ প্রয়োগ পর্যন্ত করছে। এবং আমি জানি কলকাতার মেয়র একজন মুসলিম, তাকে পর্যন্ত নিয়ে নিছে। এবং রচনা ব্যানার্জি